Unit 3. Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. Some days after the funeral মানে অন্ত্যেষ্টিক্রিয়া। অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর a special train, একটা নির্দিষ্ট ট্রেন, বেসিক্যালি ট্রেন তো ভাড়া করা পসিবল না, একটা কম্পার্টমেন্ট পার্টিকুলার, took Gandhiji's ashes to Allahabad. গান্ধীজির যে ছাই বা গান্ধীজির যে চিতাভস্য সেটাকে নিয়ে তারা এলাহাবাদের দিকে রওনা দিল। আন্ডারলাইন করতে হবে সামডেজ থেকে শুরু করে এলাহাবাদ অবধি। The compartment was decked with flowers. কম্পার্টমেন্টটা বা ট্রেনের যে কামরা, যেই কামরার মধ্যে গান্ধীজির সমস্ত অনুরাগীরা বসে রয়েছেন এবং যাই হোক সেইখানে ফুল টুল দিয়েও সাজানো হয়েছে, আমরা সেগুলো দেখব। গান্ধীজির চিতাভস্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেইখানে কি ছিল? ডেকড উইথ ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছে। পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন, আন্ডারলাইন করতে হবে। লোকজন যারা ট্রেনের মধ্যে ছিল তারা কি গান গাইছে? ভজন গান গাইছে। গান্ধীজি ভজন শুনতে অত্যন্ত পছন্দ করতেন, তো স্বাভাবিকভাবে প্রত্যেকে কি করছে? ভজন গান গাইছে। পিপল ডিড নট উইপ এনিমোর, লোকজন আর কান্নাকাটি করছে না। কেন করছে না? ফর দে কুড ফিল, ফর মানে এখানে কারণ, বিকজ এই অর্থে। ফর দে কুড ফিল, কারণ তারা ফিল করতে পারছে, অনুভব করতে পারছে। কি অনুভব করছে? গান্ধীজির প্রেজেন্স এমিড দ্য ফ্লাওয়ার্স এন্ড দ্য সংস, আন্ডারলাইন করতে হবে। লোকজন আর কান্নাকাটি করছে না কারণ তারা গান্ধীজির যে উপস্থিতি সেটাকে ফিল করতে পারছে। কিসের মাধ্যমে? ফুলের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত বলতে ভজনের মাধ্যমে। আচ্ছা, ভজন যেটা, সেটা অনেক জায়গাতে এরকম অপশনস দেওয়া থাকে, ডাইরেক্ট ভজন বলা থাকে না, বলা থাকে অনেকগুলো অপশনস থাকে পরপর। এমসিকিউ এর ক্ষেত্রে সেইখানে থাকে ডিভোশনাল সং, তো ওখানে কি হবে? ডিভোশনাল সং হবে। একই ব্যাপার, দেবতার প্রতি গান যেটা, সেটাকেই ভজন বলি আমরা। At every station, sorrowful crowds filled the platform. প্রত্যেকটা স্টেশনে যে সমস্ত সরোফুল ক্রাউডসরা ছিল বা দুঃখিত লোকজনরা ছিল, তারা সবাই প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়ে আছে। যেই প্ল্যাটফর্মে গিয়ে ট্রেনটা থামছে, প্রত্যেকে কি করছে? উকিঝুঁকি মেরে দেখছে যে গান্ধীজির চিতাভস্যটাকে নিয়ে যাওয়া হচ্ছে, অস্থি বিসর্জন করা হচ্ছে, এই ব্যাপারটা। এমিড সং এন্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ, এবং যথারীতি গানের মধ্যে দিয়ে, প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটা কোথায় পৌঁছালো? এলাহাবাদে পৌঁছালো। The ashes were immersed in the Ganges. অ্যাশেস গুলো বা যে অস্থি বিসর্জন করা হলো সেটা কোথায় বিসর্জন দেওয়া হলো? আন্ডারলাইন করতে হবে, were immersed in the Ganges. অ্যাশেসটা বিসর্জন দেওয়া হলো গঙ্গাতে। Where a huge crowd had gathered at the bank, যেখানে প্রচুর ভিড়, ব্যাংক মানে একদম গঙ্গার তীর, গঙ্গার তীরে মারাত্মক ভিড়, সেইখানটায় অস্থি বিসর্জন করা হচ্ছে। Afterwards we all went back to Delhi. পরবর্তীকালে আমরা কোথায় চলে গেলাম? দিল্লিতে চলে গেলাম, দিল্লিতে ফিরে গেলাম। অস্থি বিসর্জন করে আমরা প্রত্যেকে দিল্লিতে ফিরে গেলাম। এইবার হবে অরিজিনাল যে ভ্যাকেন্সিটা, গান্ধীজির মারা যাওয়ার ফলে যে দেশের কতটা ক্ষতি হবে বা ক্ষতি হতে চলেছিল, এটা লেখিকা কিছুটা পরিমাণে তারপর থেকে আইডিয়া করতে শুরু করতে পারলেন। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আন্ডারলাইন করতে হবে। দিল্লিতে ফিরে আমি নিজেকে সমুদ্রের মধ্যে অনুভব করলাম। আমি মানে নয়নতারা সেহগাল, লেখিকা, তিনি নিজেকে সমুদ্রের ভেতরে অনুভব করলেন। প্রশ্ন হচ্ছে কেন? তিনি বলছেন I had not directly walked with Gandhiji, very important line, I had not directly walked থেকে শুরু করে country অবধি, sacrifice for my country. I had not directly walked with Gandhiji, লেখিকা বলছেন আমি কখনো গান্ধীজির সঙ্গে ডাইরেক্টলি হাঁটিনি। gone to prison at his call, বা গান্ধীজির ডাকে সাড়া দিয়ে কোনোদিন জেলখানার ভেতরেও ঢুকিনি। গান্ধীজির ডাকে সাড়া দিয়ে জেলখানার ভেতরে মানে প্রিভিয়াসলি বা পুরোনো দিনে যখন কোনো বড় লিডারকে গ্রেফতার করা হতো, তখন তার যারা অনুগামীরা থাকতো, ফলোয়ার্স যারা থাকতো, তারা স্বইচ্ছায় কারাবাস নির্বাসন করতে বাধ্য করা হতো। মানে তারা বলতো যে আমরা নিজেদের থেকে জেল কাটবো, আমাদের লিডারকে আপনি জেলে ঢুকিয়েছেন, আমরা নিজেরাই জেল কাটবো, ব্যাপারটা এরকম। মানে এই লেভেলের লয়ালটি ছিল। গান্ধীজিকেও বহুবার ইংরেজ সরকার বন্দী করেছিল বা কিছু, তার জন্য কি করা হয়েছিল, ওরকম তার যারা অনুগামীরা ছিল তারাও গিয়ে এইভাবে কি করেছিল? জেল খাটবো, আমরাও জেল খাটতে চাইছি, এরকম টাইপের একটা ব্যাপার। বিকজ তখনকার দিনের জেল খাটাটা অনেকটা এখনকার দিনের নেতা মন্ত্রীদের জেল খাটার মতন নয়। তখনকার দিনের জেল খাটার ব্যাপারটা কি, দেশের স্বাধীনতার জন্য আমি কিছু কন্ট্রিবিউট করছি, সেই জায়গাটা ছিল। তো ন্যাশনাল পেপার বলছে যে গন টু প্রিজন অ্যাট হিজ কল, লেখিকা বলছেন আমি জীবনে গান্ধীজির ডাকে কখনো জেলখানায় যাইনি, কখনো কারাবাসে বন্দী থাকতে হয়নি আমায়। আর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, বা আমার দেশের জন্য আমি বিরাট কোনো স্যাক্রিফাইস করেছি তাও নয়। তার মানে লেখিকা কি থাকতেন? খুব একটা প্যাসিভ অ্যাটিটিউড দেখাতেন। প্যাসিভ মানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেননি। গান্ধীজির নাম জানতেন, অবভিয়াসলি গান্ধীজির সঙ্গে তার পরিচয় ছিল, কারণ আমি আগের দিনই বলেছি জওহরলাল নেহরুর ভাগ্নি ছিলেন তিনি, তো পরিচয়ও ছিল। কিন্তু গান্ধীজির ডাকে উদ্বুদ্ধ হয়ে বা সাড়া দিয়ে তিনি একেবারে জেলে চলে যাচ্ছেন বা অ্যাক্টিভলি আমাদের স্বাধীনতা সংগ্রামে বা ফ্রিডম স্ট্রাগলে তিনি পার্টিসিপেট করছেন,
তিনি বলছেন এরকম কোনোদিনই হয়নি। My sisters and I and other young people like me had been merely onlookers. তিনি বলছেন আমার বোনেরা এবং আমি, আন্ডারলাইন করতে হবে, and the other young people like me had been merely onlookers. onlookers মানে দর্শক। তিনি বলছেন আমার বোনেরা, আমি এবং আমার মতন যারা ইয়াং পিপলরা রয়েছে, আমার মতন যারা ইয়াং পিপল মানে সেই সময়কার যারা যুব সম্প্রদায় রয়েছে এরকম টাইপের, হ্যাড বিন মিয়ারলি অনলুকার্স। অনলুকার্স মানে আমরা শুধুমাত্র দর্শকের ভূমিকা পালন করেছিলাম, দূর থেকে দেখতাম। আমরা প্রত্যেকে কি করি, ধর কোনো একটা বিভিন্ন জায়গাতে মুভমেন্টস হলো বা কিছু একটা আন্দোলন হলো বিভিন্ন, আমরা কি করি অনেক সময় খবরের কাগজের পাতায় দেখে নিই। সব আন্দোলনে গিয়ে তো আর আমরা পার্টিসিপেট করি না, করা সম্ভব নয়। তার মানে লেখিকা কি বলছেন, সেই মুহূর্তে তো আরো বেশি আন্দোলন চলছে দেশের পরাধীনতার থেকে স্বাধীনতার সময় এরকম। তো লেখিকা বলছেন দেখেছি প্রচুরবার গান্ধীজির নাম এসছে পেপারে বা বেতার যন্ত্রে, তখনকার দিনে টিভিটার প্রচলনটা কম, তো বেতার যন্ত্রে গান্ধীজির নাম বলা হয়েছে, সবকিছু দেখেছি। অনলুকার ছিলাম, দর্শক ছিলাম, ডাইরেক্টলি গিয়ে কোনোদিন পার্টিসিপেট করিনি। বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তবু আমার মনে হচ্ছিল যেন আমি সমুদ্রে পড়ে গেছি। সমুদ্রে পড়ার কারণটা কি, দেখবি একটা মানুষ, ফ্যামিলির কেউ হয়তো, তিনি মারা গেলেন, মারা যাওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে আত্মীয় স্বজনরা থাকে, সেই মুহূর্তে বাড়িতে একটা কান্নাকাটির পরিবেশ থাকে, তো এইটা তো খুব ন্যাচারাল একটা ব্যাপার। এবার সেই মানুষকে হয়তো দেখা যাচ্ছে নিয়ে যাওয়া হলো শ্মশান ঘাটে, সেখানে তাকে দাহ দাহ করা হলো, হিন্দু ধর্মের মতে যেগুলো হয়, তো দাহ দাহ করা হলো ইত্যাদি। এইবার ধর তার বাড়ির যারা লোক, এটা বাড়ির লোক না বলে ফিল করা যাবে না, দাহ দাহ করে ফিরে আসা হলো। ফিরে এসে এইবার যখন যে ব্যক্তি মারা গেছে তার ঘরটায় যখন ঢোকা হয়, একটা অন্য লেভেলের শূন্যতা থাকে। তার ব্যবহৃত জামা কাপড় টাপড় গুলো রয়েছে, তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র গুলো রয়েছে, সমস্ত কিছু। তারপরে যখন ঘরের ভেতরে ঢোকা হলো, কিন্তু সেই মানুষটা নেই। তখন যেন চারিদিকে হয়তো সব আত্মীয় স্বজনরা রয়েছে, কিন্তু সামহাউ একটা শূন্যতা ফিল হতে থাকে। কেন শূন্যতা, যে তার ব্যবহৃত সবকিছু জিনিস রয়েছে কিন্তু সেই মানুষটাই নেই, ব্যাপারটা এরকম ধরনের। তো লেখিকাও তাই বলছেন যে আমি নিজেকে সমুদ্রের মধ্যে ফিল করলাম, মানে যেন মনে হচ্ছে এপার ওপার খুঁজে পাচ্ছি না। সমুদ্রের মধ্যে ফিল করা মানে কি, আমি এপার ওপার খুঁজে পাচ্ছি না, কিভাবে এই অতল সমুদ্র পার হবো আমি সেটা জানি না। গান্ধীজি মারা যাওয়ার ফলে নিজেকে কি মনে হচ্ছে, খুব অসহায় টাইপের লাগছে। আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমার মনে হচ্ছে সেই জাদু বৃত্ত সেটা ভ্যানিশড হয়ে গেছে। লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে আনপ্রোটেক্টেড কন্ডিশনে রেখে, দেখাতে হবে লাইনটা। লেখিকা বলছেন আমার মনে হচ্ছে ম্যাজিক সার্কেলটা ভ্যানিশড হয়ে গেছে, আমাকে কি কন্ডিশনে রেখে, আনপ্রোটেক্টেড, অসুরক্ষিত কন্ডিশনে রেখে ম্যাজিক সার্কেলটা ভ্যানিশড হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে ম্যাজিক সার্কেল তার মানে প্রচলনটা কোন জায়গা থেকে। ম্যাজিক সার্কেল এইটা বেসিক্যালি রামায়ণ থেকে এসেছে। লক্ষণ যখন ওই মারিচ রামচন্দ্র মারিচকে বধ করলেন, মারিচকে সোনার হরিণ সেজে মারিচ ঘুরে বেড়াচ্ছিল, রামচন্দ্র গেলেন তাকে ধরতে, বধ করলেন মারিচকে বধ করার সময় মারিচ কি করেছিল, রামচন্দ্রের গলা নকল করে লক্ষণকে সেভ করার জন্য বা লক্ষণকে বাঁচানোর জন্য সেখানে মানে আর্তনাদ করেছিল সেই জায়গাটায়। সীতা সেটা শুনেছিলেন, খুব সংক্ষেপেই বলছি আর কি। সীতা সেটা শুনেছিলেন, শুনে নিয়ে লক্ষণকে কি বললেন যে তুমি যাও, তোমার ভাই তোমাকে ডাকছে, সাহায্য চাইছে। লক্ষণ কি করলেন, যাওয়ার আগে সীতা মায়ের চারিদিকে কি করেছিলেন, তিনি একটা গন্ডি কেটে দিয়ে গেছিলেন, যেটাকে আমরা সহজ কথায় কি বলি, লক্ষণের গন্ডি। তো লক্ষণের গন্ডি মানে ম্যাজিক সার্কেল, বৈশিষ্ট্য কি ছিল, সীতা মা যদি গন্ডির বাইরে বেরিয়ে যান তাহলে বিপদ উপস্থিত হবে, আর গন্ডির ভেতরে দাঁড়িয়ে থাকলে কোনো প্রকার বিপদ তাকে ধরতে শুতে পারবে না। তারপরে তো যাই হোক রাবণ এসে ছলনা করে তাকে নিয়ে যান, সে তো পরবর্তীকালের ঘটনা। তার মানে ওই ম্যাজিক সার্কেলটা মানে গান্ধীজি যেন ওই লক্ষণের গন্ডিটা কেটে দিয়ে গেছিলেন, তিনি মারা যাওয়ার পরে সামহাউ ওই গন্ডিটা ভ্যানিশ হয়ে গেল। লিভিং মি আনপ্রোটেক্টেড, মি মানে নয়নতারা সেহগাল নিজেকে বলছেন যে আমি যেন কোথাও না কোথাও নিজেকে খুব অসুরক্ষিত ফিল করতে লাগলাম, কারণ ওই লক্ষণের গন্ডিটা এখন চলে গেছে। গান্ধীজি থাকাকালীন কোনো প্রকার বিপদ আমাদের দেশকে স্পর্শ করতে পারেনি, ওনার যাওয়ার পর এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। উইথ অ্যান এফর্ট, এবার স্বাভাবিক লাস্টের যে টেক্সটটা যেটা শেষ হচ্ছে সেটা খুব একটা অপটিমিস্টিক নোটে শেষ হচ্ছে। অপটিমিস্টিক মানে আশাবাদী ব্যাপার। লাস্টের যে টেক্সটটা শেষ হচ্ছে সেটা খুব একটা অপটিমিস্টিক নোটে শেষ হচ্ছে, কারণ দেখ প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব আয়ু রয়েছে, কেউ থাকবে কেউ থাকবে না, যার যখন সময় হবে সে দুনিয়ার থেকে বিদায় নেবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে লেখিকা বলছে তার মানে এবার হাতের ওপর হাত রেখে সারাদিন ধরে কান্নাকাটি করে
আলটিমেটলি তো কোনো লাভ নেই। এই সিচুয়েশনটাকে কি করতে হবে, ওভারকাম করতে হবে, সিচুয়েশন থেকে উঠে দাঁড়াতে হবে। তো তিনি বলছেন উইথ অ্যান এফর্ট আই রাউজ মাইসেলফ। এফর্ট মানে একটু কষ্ট করে আমি নিজেকে জাগিয়ে তুললাম, রাউজ করলাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকেই নিজে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলাম? হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং। আচ্ছা, এই যে গান্ধীজির বেঁচে থাকা বা গান্ধীজির এই যে মারা যাওয়া, এটার কি আলটিমেটলি কোনো গুরুত্ব নেই? মানে একজন ভদ্রলোক, একজন গান্ধীজি, যিনি কিনা বিলাভেড লিডার আমাদের দেশের, তিনি এত বছর ধরে বাঁচলেন, তিনি কি দেশবাসীকে কিচ্ছু শিখিয়ে যাননি? অবভিয়াসলি শিখিয়ে গেছেন। তার যে আইডিয়ালস গুলো, তার যে আদর্শগুলো, সেগুলোর থেকে কি হবে? মানুষ শিক্ষা নেবে। শিক্ষা নিয়ে তারা কি করবে? গান্ধীজির আন্দোলনটাকে পরিচালনা করবে। হাউ কুড আই সো ইজিলি লুজ কারেজ when he was no longer there? তাহলে আমি এত তাড়াতাড়ি সাহসটাকে কি করে হারিয়ে ফেলছি যখন গান্ধীজি আর নেই? গান্ধীজি থাকা, গান্ধীজি তো সারা জীবন থাকবেন না, গান্ধীজি তো অমর ছিলেন না। তার মানে একটা না একটা টাইমে কি হতো, গান্ধীজিকে মারা যেতেই হতো। তাহলে লেখিকা বলছেন তাহলে আমি কেন এত তাড়াতাড়ি করে ভেঙে পড়ছি? গান্ধীজি যাওয়ার পরেও কি করতে হবে? দেশকে তো টেকাতে হবে কোনো না কোনো ভাবে। মাই ভ্যালুজ ওয়্যার নট সো উইক। আন্ডারলাইন। লেখিকা বলছেন আমার নীতি এত ঠুনকো নয়। ঠুনকো মানে এত দুর্বল নয়। গান্ধীজির কাছ থেকে আমি নীতি শিক্ষা পেয়েছি, তার মানে আমার নীতি কি হবে? স্ট্রং হবে। মিলিয়ন্স অফ পিপল, আন্ডারলাইন, উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু। যদি গান্ধীজি না থাকতেন তাহলে মিলিয়ন্স মানে লাখ লাখ লোকজন তারা অর্ডিনারি হয়ে থেকে যেত। গান্ধীজি কি করেছিলেন? সাধারণের মধ্যে থেকে অসাধারণত্বটাকে বের করে এনেছিলেন। তার মানে মিলিয়ন্স অফ পিপল তারা গান্ধীজির জন্যই অসাধারণ হতে পেরেছে। গান্ধীজি না থাকলে সাধারণ হয়ে থেকে যেতেন। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স, আন্ডারলাইন করতে হবে, এন্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং। যদি বলে পরীক্ষায় কোশ্চেন দেয় গান্ধীজি সাধারণ ব্যক্তিদের উপরে কিভাবে প্রভাব বিস্তার করেছিলেন, বলতে হবে হি ব্রট দেম, তিনি তাদেরকে নিয়ে এসেছিলেন আউট অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে উদাসীনতা। সাধারণ মানুষের মধ্যে উদাসীনতা কাজ করতো, ও ভুগছে আমার কি, এই ব্যাপারটা কাজ করতো। গান্ধীজি বলেছিলেন না, তুমি নিজে ভুগলেও যেমন তোমার কষ্ট, তোমার পাশের লোকটাও যদি কোনো কষ্ট পায় সেটাকে নিবারণ করা, সেটাকে কিওর করাটাও তোমার দায়িত্ব। তার মানে উদাসীনতার হাত থেকে বের করে এনেছিলেন। and awakened them to one another suffering, এবং একে অন্যকে কি করেছিলেন? অ্যাওয়েকেন করেছিলেন, জাগিয়ে তুলেছিলেন। একে অন্যের কষ্টে অন্যকে জাগিয়েছিলেন। মানে আমি যেমন কষ্ট পেলে সেটা আমার কষ্ট, আমার পাশের লোকটা কষ্ট পেলেও সেটাকে নিবারণ করাটাও আমার কষ্ট। তার মানে বিষয়টা হচ্ছে awakened them to one another suffering। যখন বিপদের সময় আসবে তিনি বলেছিলেন সকলে জোটবদ্ধভাবে থাকো, ঐক্যবদ্ধভাবে থাকো। হোয়াট ইফ নাও বাপু ইজ গন? গান্ধীজি চলে গেছেন, তাতে এখন কি এসে যায়? কিছু করার নেই, চলে গেছেন, ঠিক আছে, ওনার এই অবধি আয়ু ছিল। উই ওয়ার স্টিল দেয়ার, আমরা তো আছি। ইয়াং, স্ট্রং এন্ড প্রাউড টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, আমরা তো আছি, আমরা ইয়াং রয়েছি, আমরা স্ট্রং, শক্তিশালী, এবং গান্ধীজির যে ব্যানার, ব্যানার মানে এখানে ওই কোচিং সেন্টারের ব্যানার নয়, ব্যানার মানে গান্ধীজির যে আদর্শ সেটাকে আমরা সামনের দিকে ক্যারি ফরওয়ার্ড করব। আমরা ইয়াং জেনারেশন রয়েছি, বাপু আমাদেরকে সেটা দেখিয়ে দিয়ে গেছেন, আমরা এবার তার গুরু দায়িত্বটাকে পালন করব। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে, গান্ধীজি মারা গেছেন, বাট কিন্তু হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন। বাপু মারা গেছেন, বাট তার ভারতবর্ষ কি রয়েছে? তার সন্তানদের মধ্যে দিয়ে চিরকাল। আমরা সেটাকে এগিয়ে নিয়ে সামনের দিকে নিয়ে যাব। কভার বন্ধ করুন।